This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, দেখছেন TV9 বাংলা দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল এন্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভজিৎ। আজ শুরুতেই ফুল এন্ড ফাইনালে যে খবরে চোখ রাখবো, রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলনকে এক সারিতে বসালেন ফিরহাদ হাকিম। বাঙালি অস্মিতার লড়াইয়ে রবীন্দ্রনাথ ও মমতাকে এক বন্ধনীতে রাখলেন কলকাতার মেয়র। বঙ্গভঙ্গের বিরুদ্ধে পথে নেমেছিলেন রবীন্দ্রনাথ, আজও বাঙালির উপর অত্যাচারের প্রতিবাদে পথে নামছেন মমতা। রবি ঠাকুরের প্রয়াণ দিবসে 22শে শ্রাবণে মন্তব্য কলকাতার মেয়রের। আমাদের বাংলা ভাষার উপরে সন্ত্রাস আছে, বাঙালির অস্তিত্বকে নষ্ট করার একটা চেষ্টা হচ্ছে। আজকে নিশ্চিতভাবে আমাদের সেই ব্যথা, বঙ্গভঙ্গের সেই ব্যথা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার হৃদয়ে নিয়ে এই 22শে শ্রাবণ আমাদের ছেড়ে চলে গেছেন, সেই ব্যথা আবার উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের বাংলাদেশি বলে, আমাদের ভাষাকে বাংলাদেশি ভাষা বলে। আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি গর্জে উঠেছেন এর প্রতিবাদে। সেই দিন এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে রাস্তায় নেমেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এ প্রসঙ্গে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। গীতাঞ্জলির জায়গায় কথাঞ্জলি, গীত বিতানের জায়গায় কবিতা বিতান, বিশ্বভারতীর সামনে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ তো উপর থেকে চমকে উঠছেন তৃণমূলের কাছে এ ধরনের কথাবার্তা শুনে। বাংলা এবং বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস, আর তার ডিএনএ আছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। ভুলে গেছেন যেদিন রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে কংগ্রেসী নেতৃবৃন্দের কাছে করজোড়ে আবেদন করেছিলেন একটা প্রতিবাদ সভা করার জন্য, যেখানে তিনি সভাপতিত্ব করবেন, বক্তৃতা করবেন বলে রাজি হয়েছিলেন। সেদিন সেই সভা হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধিকে হাতিয়ার হিসেবে বেছে নিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। বাঙালি অশিক্ষিত নয়, মূর্খ নয়, ইতিহাস বিস্মৃত নয়, এটা তৃণমূলকে মনে রাখতে হবে। তৃণমূল রবীন্দ্রনাথ নিয়ে কথা বলছে, মানুষ হাসছে। তবে এই প্রথম নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহাপুরুষদের তুলনায় এর আগেও তৃণমূল কংগ্রেসের নানান নেতা নেত্রীরা করেছেন। যেমন রাজ্যের বর্তমান সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, তিনি বিদ্যাসাগরের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছিলেন, এবং নির্মল মাঝি, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা শারদার তুলনা করেছিলেন, এবং রামকৃষ্ণ মিশনের ইতিহাস, ঐতিহ্য সমস্ত কিছুর ব্যতিক্রম ঘটিয়ে 125 বছরের ইতিহাসে প্রথম রামকৃষ্ণ মিশনকে একটি রাজনৈতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া দিতে হয়েছিল। তারা অত্যন্ত খেদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে তার প্রতিবাদ জানিয়েছিলেন। এবার রাজ্যের আরেকটি অন্যতম বড় রাজনৈতিক দলের নেতৃত্বের তরফ থেকে এই মন্তব্যের কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে আমরা শুনবো। CPIM এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া। সংখ্যাগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা শারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। মমতা ব্যানার্জির মাথায় চিন্তনে, দর্শনে, ভাবনা ওই বিদ্যাসাগর। কোথায় একটা ডিসপ্লে, একটা মমতা ব্যানার্জির ছবি নেই কেন বিদ্যাসাগরের মেলাতে? কি ব্যাপার? What is the philosophy? যে রাজ্যে মানুষ বিপদে পড়ছে সেখানকার প্রশাসন, সরকার এবং কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে যোগাযোগ করাটা তো ওনার কাজ। উনি তাতে নেই, উনি রবীন্দ্রনাথ হয়েছেন। আর কি উনি হতে চান আমি জানি না। 300 বছর পরে ওনার নামে মন্দির হবে, উনি পূজিত হবেন। এও তো তৃণমূলের নেতারা বলতে শুরু করে যেটা কম্পিটিশন, কে কত বেশি বলতে পারে, যাতে অম বম চম এটাই আসল কবিতা হিসেবে পরিগণিত হয়। এটা গোটা দেশের কাছে আমরা হাস্যকর।
আর এই যে এত আবেগ, বাঙালি অস্মিতা, বাঙালি আবেগ, এই এত কিছুর মধ্যেও হিন্দিতে এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তিনি হিন্দিতে হুমকি দিয়ে ফেললেন। তিনি এই ভাষা আন্দোলনের মধ্যে কি হুমকি দিলেন? বিজেপি করলে খতম করে দেওয়া হবে। খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলর প্রকাশ্য সভা থেকে এই হুমকি দিচ্ছেন। তার নাম আনোয়ার খান। একবার শোনাই আপনাদের। आप लोग यहाँ जो लोग भी बीजेपी करता है उन लोग कान खोल कर सुन लो बाबू, कान खोल कर सुन लो। अभी से अपना रवैया चेंज कर लो, नहीं तो किसी को बख्शा नहीं जाएगा इस तारक अल्लाह के नगरी में, किसी को बख्शा नहीं जाएगा। एकदम खत्म कर देंगे ये लोग को। ये लोग यहाँ पर राजनीति कर देंगे, एकदम खत्म कर देंगे। मेरा आवाज अगर सुन रहा है, ए कुत्ता, दो कुत्ता एक कुतिया, आवाज सुन रहा है तो सुन ले। खत्म कर देंगे राजनीति तुम लोग। बेटा का कसम खाइए, बेटी का कसम खाइए, और किसी का कसम नहीं देंगे। और महादेव का ये लड़ाई में सब कोई साथ रहे, कहेंगे तो सब कोई मिल गए, सब कोई नौजवान लोग हाथ उठाओ, सब कोई इस लड़ाई में सबको एक साथ रहेगा तो बीजेपी को यहाँ से भगाएगा तो। কিছু প্রতিক্রিয়া আমরা পেয়েছি। সজল ঘোষ কি বলেছেন এই বিষয়ে আপনাদের শোনাবো। শশী পাঁজা কি বলেছেন আপনাদের শোনাবো। বলছে খতম কর দেগা, তারপর বলছে দো কুত্তা এক কুতিয়া, দো কুত্তা। বাঙালি তুমি শুনে রাখো, তোমাদের বাড়ির পুরুষেরা কুত্তা আর তোমাদের মহিলারা হচ্ছে কুতিয়া। ওই একটা অবাঙালি কি 19 থেকে 20 বলে ফেলেছে, হ্যাঁ, তার জন্য তাই নিয়ে বিতর্ক আছে, কিন্তু তার জন্য বাঙালি গেল গেল গেল। কোথায় আজকে সবাই নীরব কেন? যখন বলছে কুত্তা কুতিয়া তখন বাঙালি নীরব কেন? আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা বলেছি যে সকলেই সংযত থাকুন। লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন এবং যেই দিশায়তে লড়াই যাচ্ছে সেখানে পরিষ্কার কথা যে আমার ভাষার উপরে আক্রমণ হচ্ছে, আমার অস্তিত্বের উপরে আক্রমণ হচ্ছে। সুতরাং আমার মনে হয় প্রত্যেকেই তো দিদির উপর আস্থা রেখেছে, বঙ্গের মামাটি মানুষে আস্থা রেখেছে। তিনিও নিশ্চয়ই যদি এই ধরনের উগ্র ভাষা ব্যবহার করে থাকে এটা সমর্থনযোগ্য নয়। কুকুরকে তো কুকুরই বলতে হবে। বিতর্কের পরেও অবস্থানে অনড় ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ আনোয়ার খান। শোনাবো কি বললেন তিনি। ফেব্রুয়ারি মাসে তারাতলা কলোনিতে আগুন লেগে যায়, ওই আগুনে 24খানা ঝুপড়ি পুরে ছাই হয়ে যায়। কর্পোরেশন একটা টেন্ডার করে ওইখানে একটা কন্ট্রাক্টরকে দিয়ে স্ট্রাকচার গুলো তৈরি করালো। বিজেপির লোকেরা যারা চাইছে না কি ওইখানে এই মানুষরা মানে বসবাস করুক বা থাকুক, এরা এইভাবে কমপ্লেন করেছে, এদেরকে বাংলাদেশি বলেছে। যারা 24টা পরিবার পিওর হিন্দু আছে, যদি কুকুর আছে তো কুকুর বলবোই নিশ্চয়ই। কারো ঘর কেউ ভাঙাবে, কারো পেটে লাত মারবে, সে কুকুর হবে না তো কি বলবো আমি? ওকে কুত্তা বলবো। আজকেও বলছি ও কুকুর আছে, আমার কিছু যায় আসে না, আর না আমার কিছু করতে পারবে। আমি মানুষ আমাকে নিয়ে এসে বসিয়েছে এখানে। এ ফার্স্ট আনোয়ার খান আছে যে 6000 মার্জিং এ জিতে এসছে। আমি একমাত্র ববি হাকিম ফিরহাদ হাকিমকে চিনি। সেই হচ্ছে আমার দাদা, সেই হচ্ছে আমার মা, সে হচ্ছে আমার বাবা, সেই হচ্ছে আমার গার্জিয়ান, সে হচ্ছে লিডার। তাকে ছাড়া আর কাউকে আমি চিনি না, আর কাউকে জানিও না। উনি আমাকে বসিয়েছে, আমি ওনার হয়ে এখানে কাজ করতে এসেছি। আর এই মুহূর্তে দিনের সবচেয়ে বড় খবর, TV9 বাংলার সবথেকে বড় এক্সক্লুসিভ নিউজ ব্রেকের দিকে নজর রাখবো। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যে SIR হবে কি হবে না, হলে কিভাবে হবে, ইতিমধ্যেই আধিকারিকদের সাসপেন্ড করা নিয়ে, সেই নির্দেশ পালন করা নিয়ে এক প্রস্তুত রাজ্য এবং কমিশনের সংঘাত আপনারা দেখেছেন। এবার সে সংঘাত অন্য মাত্রায় পৌঁছলো। 26-এর ভোটের আগে রাজ্য কি SIR এড়াতে চায়? SIR এড়াতে কি মরিয়া নবান্ন? রাজ্য সরকার এখনই SIR এর জন্য প্রস্তুত নয়, এই মর্মে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি রাজ্য সরকারের। SIR এর প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিস্তারিতভাবে জানবো, আমাদের প্রতিনিধি সৌরভ এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সৌরভ, জানতে চাইবো তোমার কাছ থেকে, রাজ্য যে কোনো মূল্যে কি SIR এড়াতে চাইছে?
দেখো, তোমাকে আগে মূল তথ্যটা দিয়ে রাখি যে মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনকে এই মর্মে তারা জানিয়েছিলেন যে এ রাজ্যে এসআইআর শুরু হতে পারে, অর্থাৎ তার অনুকূল পরিবেশ পরিস্থিতি আছে। এরপর আমাদের কাছে প্রশাসনের সূত্রের যে খবর এসে পৌঁছেছে, যে খবর আমরা TV9 বাংলায় দেখিয়েছি 12টার সময়, তা হলো এই যে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিচ্ছেন রাজ্যের মুখ্য সচিব, সেই চিঠির প্রতিলিপি এখনও TV9 বাংলার হাতে এসে পৌঁছয়নি। সেই চিঠি দিচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিককে মুখ্য সচিব। সূত্রের খবর দুটি মূল বিষয় তোলা হয়েছে, ক্ষোভ প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের সঙ্গে আলাপ আলোচনা না করে কেন মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হলো যে এসআইআর-এর জন্য প্রস্তুত রাজ্য। দুই, দ্ব্যর্থহীন ভাষায় জানানো হয়েছে রাজ্য এখনো এসআইআর-এর জন্য প্রস্তুত নয়। এই ধরনের প্রস্তুতি নিতে গেলে 2 থেকে 3 বছর সময় লাগে। মুখ্য সচিব লিখতে চলেছেন এই চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিককে। খুবই তাৎপর্যপূর্ণ, আজকে এসআইআরকে কেন্দ্র করে যখন জাতীয় রাজনীতি এবং বাংলার রাজনীতি আবর্তিত হচ্ছে, সেই সময় মুখ্য নির্বাচনী আধিকারিকের এই চিঠি নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। সৌরভ, একটা বিষয় তোমার কাছ থেকে স্পষ্ট করতে চাইবো বা স্পষ্টভাবে বুঝে নিতে চাইবো। আমি তার আগে শুভময় মৈত্র আমার সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, আমি কথা বলবো শুভময় বাবুর সঙ্গে। শুভময় বাবু, রাজ্য সরকারের তরফ থেকে এমন চিঠি যদি দেওয়া হয়, তাহলে সেই চিঠির কি ধরনের মান্যতা সাংবিধানিকভাবে আছে? রাজ্য এসআইআর করতে প্রস্তুত নয়, রাজ্যের মুখ্য সচিব চিঠি লিখতে চলেছেন বা চিঠি লিখেছেন, আর অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যিনি ভারপ্রাপ্ত রাজ্যের জন্য, তিনি জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখে বসে আছেন যে এ রাজ্য এসআইআর এর জন্য প্রস্তুত। কোনটা মান্যতা পাবে শুভময় বাবু? হ্যাঁ, দেখুন, এই মুহূর্তে তো এই বিষয়টি যতক্ষণ না চিঠিটি আসছে তাতে কি ইংরেজিতে বা বাংলায় বা হিন্দিতে লেখা আছে না দেখে বলা খুবই শক্ত, কারণ এগুলো সংবিধানের যে বিভিন্ন ব্যাখ্যা, তার যে ইন্টারপ্রিটেশন, তার বিষয়। এবং মূল কথা হলো যে এসআইআর বিষয়টি নিয়ে যে রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হয়েছে, সেখানে ভোটার তালিকা সংশোধনের যে দরকার এটা সকলে জানা সত্ত্বেও পুরো বিষয়টাকে একেবারে গুলিয়ে দিয়ে এটাকে একটা রাজনৈতিক জায়গায় নিয়ে গিয়ে ফেলা হয়েছে। সুতরাং দুটো দিক আছে এর, যে রাজ্যের যে নির্বাচন কমিশন তারা যদি জানান যে তারা করতে পারেন, এবং তারপর রাজ্য সরকার যদি বলেন যে সেই কাজে সহায়তা করার জন্য এই সময় খুব কম, তারা এর মধ্যে পারবেন না, তাহলে এটা কিন্তু এক ধরনের সংকট। এটা সাংবিধানিক সংকট কিনা আমি বলতে পারবো না, কিন্তু কেন্দ্র রাজ্য সম্পর্ক, নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের সম্পর্ক, এই দুটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে এখানে আসবে। আইনের ধারা তো এত মুখস্থ নেই, কিন্তু একেবারে এই প্রসঙ্গে একটু আগেই আপনাদের অনুষ্ঠান দেখছিলাম এবং সজলদা সেখানে একটা প্রশ্ন করেছিলেন যে এইভাবে বিজেপির কে খতমের যে হুমকি দেয়া হচ্ছে, রাজনীতিটা যে জায়গায় যাচ্ছে, তার বিরুদ্ধে মানুষ কি বক্তব্য রাখছেন, বাংলার মানুষ? আমাদের বক্তব্য যে যারা এই কথাগুলো বলছেন, তিনি তারপরেই দেখলাম বললেন যে ফিরহাদ হাকিম ছাড়া তিনি কাউকে চেনেন না। যিনি ফিরহাদ হাকিম ছাড়া কাউকে চেনেন না, তিনি যখন এরকম উল্টোপাল্টা কথা বলবেন, তখন কিন্তু অবশ্যই, আমি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং নিরপেক্ষ, কিন্তু কোনো বিজেপির সমর্থককে খতম করে দেওয়ার কথা যদি আসে, তাহলে কিন্তু অবশ্যই আমরা বাংলার মানুষরা বিজেপির সেই সমর্থকের পাশে গিয়েই দাঁড়াবো। ঠিক যেমন তৃণমূল যখন বিরোধী ছিল, বাংলার মানুষ তৃণমূলের পক্ষে গিয়ে দাঁড়িয়েই তাদের নির্বাচনে জিতিয়েছিলেন। এবং এই যে হিংসার রাজনীতি, এবং এই জায়গা থেকেই কিন্তু ভোটার তালিকা সংশোধন না করার বিষয়টি বারবার আসছে। অর্থাৎ হ্যাঁ, ভোটার তালিকা সংশোধনের বিষয়টি জটিল, তাতে কিছু মানুষের অসুবিধে সত্যিই হতে পারে, কিন্তু একই সঙ্গে লক্ষ লক্ষ মানুষ যারা এই ভোটার তালিকায় আছেন, তাদের মধ্যে বহু মানুষ মৃত, বহু মানুষের নাম একেবারেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। রাহুল গান্ধী তো কর্ণাটকের ক্ষেত্রেও বলেছেন। ফলে এই কাজটি কিন্তু করতে হবে। ফলে রাজ্য সরকার যদি এরকম একটি চিঠি আজকে দেয়, তাহলে আবার প্রমাণ হবে যে তারা এই কাজটি করতে চাইছেন না। সৌম্যবাবু, আমার সঙ্গে থাকুন, আমি এখান থেকে সৌরভের কাছে আরো একবার ফিরে যাব। সৌরভ, গতকালই আমরা একটা খবর করেছিলাম, গতকালই শুধুমাত্র জলপাইগুড়ি একটি নির্দিষ্ট অঞ্চলে, একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে 700-র বেশি মৃত ভোটারের নাম একটা লিস্টে, এবং সেই মৃত ভোটারদের লিস্ট থেকে বাদ দেওয়া হোক, আর কি করে তারা লিস্টে রয়ে গেলেন এ নিয়ে তদন্ত হোক। এটা তৃণমূল, সিপিএম, বিজেপি সবাই চাইছে, সেখানে সর্বদলের ঐক্য রয়েছে। তারপরেও রাজ্য প্রশাসনের তরফ থেকে এমন চিঠি লেখার অর্থটা কি? প্রশাসনিকভাবে এর কি অর্থ, তাৎপর্য? 1, 2, এর পিছনে রাজনৈতিক ইচ্ছা, সদিচ্ছা বা অনিচ্ছা, কোনটা কাজ করছে? দেখো, রাজনৈতিকভাবে তো তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তারা তাদের মতামত ব্যক্ত করেছেন
তারা বলেছেন যে এসআইআর সরাসরিভাবে তারা বলেছেন যে এসআইআর আসলে বৈধ ভোটারদের ভোট কাটবার একটা কেড়ে নেওয়ার একটা প্রক্রিয়া। এবং তারা আরও বলেছেন যে নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করবার চেষ্টা করছে, যেমন মহারাষ্ট্রে তারা চেষ্টা করেছেন। এবং এরকম একটা পরিস্থিতিতে সার্বিকভাবে সাংবিধানিকভাবে আমরা কিন্তু এর আগেও রাজ্যে 2002 সালে এসআইআর হতে দেখেছি, এবং সেইখানেও কিন্তু 2002-03 সালে সেখানেও বহু ভোটারের নাম বাদ গেছে, সংশোধন হয়েছে, অর্থাৎ এটা একটা রেগুলার একটা প্রসেস। কিন্তু এসআইআর নিয়ে এই মুহূর্তে বিহার বা বাংলায় একটা রাজনৈতিক চর্চায় এসে গেছে গোটা বিষয়টি, এবং সেই জায়গা থেকে আজকে মুখ্য নির্বাচনী আধিকারিককে যে চিঠি লিখতে চলেছেন মুখ্য সচিব, তা এই রাজনৈতিক আবহেই বিচার বিশ্লেষণ করতে হবে। সেখান থেকে নিশ্চিতভাবে এই প্রশ্নটাও আসে যে তাহলে কি আসলে এই যে রেগুলার একটা সংশোধন যাকে এসআইআর বলা হচ্ছে, সেই এসআইআর করতেই কি অনাগ্রহ রাজ্য সরকারের, সেটাই কি আমাদের সঙ্গে থাকবো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, কেন্দ্রের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং সুজন চক্রবর্তী সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য। তারা এই বিষয়ে কি বলছেন, কিভাবে রিয়াক্ট করছেন রাজ্য সরকারের ইচ্ছে জানার পর শুনবো। সিএস সাহেব যে চিঠি লিখেছেন এই পুরোটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, মুখ্যমন্ত্রীর কথাটা তিনি লিখেছেন। বোঝাই যাচ্ছে যে যেন তেন প্রকারেণ এসআইআর কে আটকাতেই হবে, কারণ এসআইআর হলে পরে এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে, অর্থাৎ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটে যেটা এই যে সরকার, এই সরকার মুখ থুবড়ে পড়বে। তো আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন সমস্ত কিছু চিন্তা ভাবনা করে ভারতবর্ষের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গের জনবিন্যাসকে রক্ষা করার জন্য অবশ্যই এসআইআর এখানে ইমপ্লিমেন্ট করবে, এবং 26-এ নির্বাচন এসআইআর কে লাগু করেই তারপরেই হওয়া উচিত, এটা ভারতীয় জনতা পার্টির দাবি। এসআইআর ছাড়া ভারতীয় জনতা পার্টি নির্বাচনে যেতে আমরা কিন্তু তখন বিরোধিতা করব। দিল্লি রিভোটার করার মনোভাব নিতে যদি চায় আমরা সব মিলিয়ে প্রতিবাদ করব, কিন্তু স্বাভাবিক রিভিশন, ডিলিশন, মৃত ভোটার, ডাবল এন্ট্রি, ভুতুরে ভোটার, এতে এত আপত্তির কি আছে আমি তো বুঝতে পারছি না। সিইও বলছে প্রস্তুত, চিফ সেক্রেটারি বলছে আমরা প্রস্তুত নই, তার মানে আমরা এখন রিভিশন করব না। তার মানে আসলে মৃত মানুষের নামগুলো থেকে যাক, তারপরে আসলে ডাবল এন্ট্রি গুলো থেকে যাক, তৃণমূলের ভোটের ভূতগুলো থেকে যাক, এই হচ্ছে মনোভাব। এসআইআর নিয়ে যে প্রহসন চলছে, রাহুল গান্ধী পরিষ্কার করে দেখিয়েছেন যে কিভাবে ছত্রে ছত্রে মহারাষ্ট্রে ভোটে জালিয়াতি জুয়াচুরি করেছে। আগে ইলেকশন কমিশন সেই প্রশ্নগুলোর জবাব দিক, যেই প্রশ্নের উত্তর ইন্ডিয়া জোটের পক্ষ থেকে তোলা হয়েছে। যদি জবাব দিতে না পারে তার মানে প্রমাণ হবে যে ইলেকশন কমিশন ম্যানিপুলেট করে বিজেপিকে ভোটে জেতার জন্য এই অসভ্যতামিগুলো করছে। প্রথম কথা, এসআইআর এর নাম সাইলেন্ট ইনভিজিবল রিগিং, এসআইআর এর নাম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নয়। আবারও ফিরে যাবো, সৌম্য মৈত্র আমার সঙ্গে রয়েছেন। সৌম্যবাবু, আমার অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কথাগুলো শুনতে শুনতে আমার জাস্ট দুটো কথা অতীতের মনে পড়ছিল। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচলিত সেই অসাধারণ শব্দবন্ধ সায়েন্টিফিক রিগিং, যা শেষ পর্যন্ত সংবাদপত্রের পাতাতেও হেডলাইন হয়ে গিয়েছিল, জায়গা করে রেখেছিল ঠিক ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওই ভোটারদের ভোটেই জিতে ক্ষমতায় আসেন যাদের ভোট দেওয়া নিয়ে তার আপত্তি ছিল। 1 কোটি ভুয়ো ভোটারের কথা তিনি বলতেন, অনুপ্রবেশকারীদের কথা বলতেন। 1, 2, ঠিক একইভাবে ম্যানমেড বন্যা, এই শব্দবন্ধটার কথাও মনে পড়ছে। এই সাইলেন্ট রিগিংয়ের কথা যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, পোস্টার নিয়ে দাঁড়াচ্ছে সংসদের সব দল একসাথে, তাদের মধ্যে অনেকে, সুজনবাবুরাই তো বলছেন যে রাজ্য সরকারের এখানে এই অনিচ্ছাতে সন্দেহ জাগছে, রাজনৈতিক অনিচ্ছাতে সন্দেহ জাগছে। দেখুন, তিনজনের কথা শুনলাম, তার মধ্যে সুজনবাবুর বক্তব্য সবচেয়ে যৌক্তিক লেগেছে, এবং এইখানে কিন্তু বাকি দুজন অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের হয়ে যারা বললেন, সুকান্তবাবুর কথার মধ্যে কিন্তু একটা ছোট্ট প্যাঁচ আছে। সেই প্যাঁচটা হচ্ছে উনি বলছেন ভোটার তালিকা সংশোধনের সঙ্গে জনবিন্যাসের কথাটা বলছেন। তার জন্যে কিন্তু আমাদের দেশের আদমশুমারি বা জনগণনা সেই বিষয়টি লাগে, সেখানে এই জিনিসগুলো দেখা হয়, এবং তার সঙ্গে কিন্তু উনি কিন্তু তার বক্তব্যের মধ্যে সেই এনআরসির বিষয়টি ঢুকিয়ে দিলেন, যে জায়গাটিকে তৃণমূল অস্ত্র করছে বিজেপির বিরুদ্ধে। অর্থাৎ এটা একেবারে পরিষ্কার যে বিজেপি কিন্তু তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, তার বক্তব্য থেকে যদি ওই শব্দটি নেন। অরূপবাবু যে কথাটি বললেন যে হ্যাঁ, তাদের যে বিরোধী হিসেবে বক্তব্য যে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির একটা যোগাযোগ আছে এবং তাই দিয়ে বিজেপি জিতছে,
কিন্তু সেটাও যদি হয়, যদি সত্যিই ধরে নেওয়া যায় যে কর্ণাটকে ভোটার তালিকায় গোলমাল আছে, তাহলে সেখানে তো গোলমাল আছে এটা প্রমাণিত। ফলে পশ্চিমবঙ্গের তালিকায় যে বিপুল সংখ্যক গোলমাল এবং আমাদের মৃত্যু হার ধরে যদি দেখা হয়, আজকে যদি ধরা যাক 2002 সালের ভোটার তালিকায় 5 কোটি ভোটারের নাম আছে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই মৃত্যু হারের হিসেব করলে দেখবেন সেগুলো কারেক্টেড না হলে 25-30 লাখ থেকে 50 লাখ পর্যন্ত মৃত ভোটারের নাম থাকবে, যদি নিয়মিত বাদ না যায়, যদি সেটা অ্যাকুমুলেট করে। সুতরাং এইখানে সুজন বাবু যে বক্তব্যটি রেখেছেন যে মৃত ভোটারের নাম বাদ যাওয়া থেকে শুরু করে যার নাম দুবার করে ঢুকেছে, যাদের কোনো ঠিকানায় তাদের গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই নামগুলি তো বাদ দিতে হবে। ফলে এই যুক্তি যে তিনজন দিলেন তার মধ্যে সুজন বাবুর বক্তব্যই সবচেয়ে পরিষ্কার এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে এসআইআর এর সেই বিষয়টি লাগু হওয়া উচিত। এটাকে কোনোভাবেই কিন্তু কোন মানুষ অনুপ্রবেশকারী তাকে খুঁজে বার করা, তার সঙ্গে রিলেট করে বিজেপি যেভাবে তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, এই আলোচনাটার মধ্যে না ঢোকাটাই বোধহয় ঠিক ছিল। সংসদীয় গণতন্ত্রে ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি পরিষ্কার পবিত্র ভোটার তালিকা গুরুত্বপূর্ণ। তার জন্য যদি কাজ করার দরকার হয় করতে হবে। প্রক্রিয়াটিতে সাধারণ মানুষের হয়রানি যেন না হয়, রাজনৈতিক দল এবং ইলেকশন কমিশন যেন আমাদেরকে সুরক্ষিত রাখেন, এই বিষয়টি এই প্রক্রিয়ার মধ্যে নজর রাখা দরকার। ধন্যবাদ সুময় বাবু আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দেবাশিস করগুপ্ত, প্রাক্তন বিচারপতি, সংবিধানের জায়গা থেকে রাজ্য সরকারের এই আপত্তি নিয়ে বা অনাগ্রহ নিয়ে কি বলছেন তার প্রতিক্রিয়ায় শুনবো। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং রাজ্য সরকারও সংবিধানের দ্বারাই সৃষ্টি হয়। ফলে যদি দুটো সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে কোনো রকম মতান্তর ঘটে, তাহলে তার শেষ পথ হচ্ছে জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ আদালতের যেতে হবে, আদালত যেটা ঠিক করে দেবে সেটাই হবে। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমাদের নজর থাকবে। 26শে ভোটের আগে রাজ্যে এসআইআর এড়াতে মরিয়া নবান্ন। আমরা যেটা জানতে পেরেছি সূত্রের খবর, যে মুখ্য সচিব চিঠি দিচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিককে যে এভাবে এসআইআর এর জন্য এখনো রাজ্য প্রস্তুত নয়। আগে নির্বাচন কমিশনকে বুঝতে হবে এসআইআর মানে ইনডিভিজুয়াল রিগিং থাকবে না ইনটেনসিভ রিভিশন থাকবে। কিন্তু আজকে আপত্তি কি আপনি বুঝতে পারছেন না। বাংলা বাঙালির উপর অত্যাচারের অভিযোগে সংসদ চত্বরে আজও তৃণমূলের বিক্ষোভ। বুকে বাঙালি মনীষীদের ছবি নিয়ে তাদের প্রতিবাদ। তৃণমূলের বাংলা বিক্ষোভে যোগদান সমাজবাদী পার্টির। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার সম্পূর্ণরূপে নস্যাৎ করে দিয়ে অপমান করছে এবং আমাদের মুনি ঋষিরা যেমন জাতীয় সঙ্গীত থেকে শুরু করে জয় হিন্দ, আমাদের যে স্লোগান, আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ থেকে নেওয়া, এগুলো এরা জানেও না, কেননা স্বাধীনতার সংগ্রামে ভারতীয় জনতা পার্টির অস্তিত্ব ছিল না। বাংলার সেই যে আমাদের স্বাধীনতা সংগ্রামের যেভাবে তারা করেছেন, যেভাবে তারা জেল খেটেছেন, সেই মনীষীদের তুলে ধরা আমরা মনে করি আমাদের কর্তব্য, তাই আমরা তাদের স্মরণ করছি। দেখুন, তৃণমূল কংগ্রেসের চিট, তৃণমূল কংগ্রেসের প্রসেসর, এগুলো নষ্ট হয়ে গেছে। এখন এটাকে এআই দিয়েও ঠিক করানো যাবে। তৃণমূল কংগ্রেসের কারণে বাংলা অভিধানে তোলাবাদ শব্দ উঠেছে, প্রাতিষ্ঠানিক লুট, এগুলো আগে গোটা শোনা যেত না। এটা তৃণমূলের আমদানি করা, যারা গোটা পশ্চিমবঙ্গকে দুর্নীতির পঙ্কিলতায় ডুবিয়ে দিয়েছে। আজকে তারা বাংলা বাঙালির কথা বললে তো সারা দেশের মানুষ আসছে। এখন কার্যত তৃণমূল কংগ্রেস বাঙালির লজ্জা হয়ে দাঁড়িয়েছে। সেখানে দাঁড়িয়ে যারা তৃণমূলের সঙ্গে থাকবে, যারা তৃণমূলের হাত ধরবে, তৃণমূলও ডুববে আর তারাও ডুববে। পরে আইএনডিএ জোটে এসআইআর ইস্যুতে বিক্ষোভে যোগ দেয় তৃণমূল কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধীর পাশে বাংলায় লেখা পোস্টার হাতে কাকলি ঘোষ দস্তিদারকে দেখা যায়। भाई अगर कोई कह रहा है कि गड़बड़ है, अब किसी भी चीज में आप टीचर के पास जाओ, बोलो मैम चीटिंग हो रही है, तो टीचर क्या कहेगी? थप्पड़ मारेगी तुम्हें कि बोलेगी कि मैं चीटिंग चेक करती हूँ कि क्या हो रहा है। और यहाँ क्या है कि उल्टा उनको, एक तो उनको गाली दे रहे हैं, सुबह से शाम तक कुछ ना कुछ उल्टा सुल्टा बोलते रहते हैं उनके बारे में।
और कहते हैं कि एफिडेविट साइन करो, ये क्या बात है? सरकार हो ना, इतनी बड़ी वो इतना बड़ा ये हो रहा है, कांड हो रहा है आपके नाक के नीचे, अगर आप खुद नहीं कर रहे हो तो उसको इन्वेस्टिगेट करो। काम पता नहीं पूरे ऑपोजिशन को तो इन्वेस्टिगेट कर रहे हो, ईडी कर रहा है, सब कुछ हो रहा है, तो इनसे कराइए इन्वेस्टिगेट। এরা জিততে পারে না যেখানে সেখানে ইলেকশন কমিশনার ইভিএম এর দোষ দেয়, আর যেখানে জিতে যান সেখানে বলে যে ইলেকশন কমিশনার ইভিএম ভালো। সবথেকে বড় কথা এসআইআর 2002-03 হয়েছিল, এখন এবারও হবে। এসআইআর আটকানোর একটা উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যেন তেন প্রকারেণ বাংলাদেশ থেকে ঢোকা যারা ভারতীয় নাগরিক নয় সেই সমস্ত মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদেরকে ভারতীয় ভোটার লিস্টে যেন পার্মানেন্ট করা যায়, সেই প্ল্যানিংয়ে এরা চলছে। এদের উদ্দেশ্য একটাই। আর এসআইআর এর বিরুদ্ধে বিরোধীদের লাগাতার আন্দোলনের মধ্যে আবারও বিবৃতি নির্বাচন কমিশনের, বিহারে চূড়ান্ত ভোটার তালিকায় কোনো যোগ্য ভোটার বাদ যাবেন না। একই সঙ্গে ভোটার তালিকায় নাম থাকবে না কোনো অযোগ্য ভোটারেরও। 1 আগস্টের খসড়া নিয়ে আপত্তি থাকলে আবেদন করতে পারবেন, যদিও কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে একটিও অভিযোগ জমা পড়েনি, এমনটা জাতীয় নির্বাচন কমিশন দাবি করেছে। এনআরসি ইস্যুতে এবার বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এনআরসি শুরুর নির্দেশ কেউ দেয়নি, বাংলার মুখ্যমন্ত্রী ভোটের জন্য আতঙ্ক সৃষ্টি করছেন। গত 5 বছরে এনআরসি নিয়ে কোনো কথা বলা হয়নি, ভোটের আগে ফের বাঙালিদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন, এটাই মমতার কৌশল বলে আক্রমণ শানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। Who has asked her to obey the NRC? She unnecessarily poked her mouth. Suddenly she said, "I'll not obey Biden." So Biden has asked you to obey him. So suddenly she said that I am not going to obey NRC. Now where is the NRC? Nobody has ordered any NRC. So this is her tactics to create fear among the Bengali people and gets their vote. So last 5 years she has not talked about anything NRC bagara. Only when election is coming she has started talking about all these things. হেমন্ত বিশ্ব শর্মা আসাম নিয়ে বলুক, অন্যায় অবিচার হয়েছে ওখানে, তিনি নিজে ভুক্তভোগী। কে বলেছে যে আমরা এখানে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের স্থান দিচ্ছি? তা রোহিঙ্গাকে আপনারাই যদি চিনতে পারেন দেখে নিন না, দেখে নিন কি করে এলো রোহিঙ্গা, বর্ডারগুলো কে গার্ড করে? সুতরাং বর্ডারগুলো তো বর্ডার সিকিউরিটি ফোর্স গার্ড করে এবং সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ কেন্দ্রের। আর আপনারা পাল্টা আমাদেরই প্রশ্ন করছেন যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে আমাদের ভোট হয় না। তো ভোটের সংশোধন, ভোটের লিস্টের সংশোধন সারা বছর আমরা একবারই মাটির স্তরেতে গিয়ে আমরা ভোটার লিস্টের কাজ করি। বিজেপি করে নাকি? সংগঠনই নেই, করতে পারে না, তারা জানেনও না। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে সাম্প্রতিক সময় কি বলেছেন, কিভাবে এসআইআর এর সঙ্গে এনআরসি-কে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি, কি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। আমাদের শপথ, এনআরসি করতে দিচ্ছি না, দেব না। তুমি এনআরসি নোটিশ পাঠাচ্ছ আসাম থেকে বাংলায়, সাহস তো কম নয়। নোটিশ পাঠালে কেউ যাবেন না, আমরা এখান থেকে লয়ারকে দিয়ে লড়িয়ে নেবো। একদম যাবেন না, গেলেই জেলা পড়ে যাবে। বাংলায় থাকুন, শান্তিতে থাকুন, শক্তিতে থাকুন। আজকে আমরা পরিষ্কার করে দিচ্ছি, কলমে এনআরসি হবে না, হচ্ছে না। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনালে শুভজিৎ, আরো একবার আমাদের খড়দায় অস্ত্র উদ্ধার কাণ্ডের দিকে নজর রাখতে হচ্ছে, তার কারণ ওই অস্ত্র উদ্ধার কাণ্ডের সঙ্গে যুক্ত সন্দেহে জালে আরো এক উদ্ধার আরো অস্ত্র দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থেকে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনন্তর সঙ্গে কথা বলে। অনন্ত, যদি জানাও এই সম্পর্কে। খড়দায়ের যে মধুসূদন মুখার্জির যে অস্ত্র ভান্ডার ধরা পড়েছিল সেই কেসকে ট্র্যাক করে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ তারা কংস প্রামাণিক নামে আরেকজন ব্যক্তিকে গ্রেপ্তার করলো ডায়মন্ড হারবার থেকে, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে গোপন সূত্রে খবর পেয়ে এবং এই মধুসূদন মুখার্জিকে জেরা করে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ এই ডায়মন্ড হারবার থেকে কংস প্রামাণিককে তারা নিয়ে আসে
আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে। কংসের কাছ থেকে একটি 9mm পিস্তল, একটি 1 শাটার এবং 8 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। দেখো, যত দিন গড়াচ্ছে ততই কিন্তু মধুসূদনের যে এই যে অস্ত্র ভান্ডারের যে র্যাকেট ক্রমশ প্রকাশ্যে আসছে এবং এই র্যাকেটের সুতো কতদূর বিস্তৃত হয়েছে অনন্ত এই জায়গাতে একটা বিষয় শুধু তোমার কাছ থেকে বুঝতে চাইবো, এই কংস কি অনন্তর থেকে অস্ত্র কিনতো? মধুসূদনের থেকে সেই অস্ত্র কিনতো বলে এমনটাই খোঁজ পেয়েছে এবং মধুসূদনকে জেরা করেছে গোয়েন্দা বিভাগ। তারপরে তারা ডায়মন্ড হারবারে অর্থাৎ এই মধুসূদন যাদেরকে অস্ত্র বিক্রি করতো তাদের মধ্যে অন্যতম কংস, সেই কংস প্রামাণিককে আজকে পুলিশ গ্রেফতার করেছে। ডায়মন্ড হারবার থেকে খড়দায় অস্ত্র উদ্ধার কাণ্ডের জাল ডায়মন্ড হারবার পর্যন্ত ছড়ালো, আরো কত দূর ছড়ায় আমাদের নজর থাকবে। অনন্ত তুমি নজর রাখো, নিশ্চিতভাবে আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব তোমার আপডেট পেলেই। অন্যদিকে আবারও খুনের আতঙ্ক মালদার শাসক নেতার, তার কারণ বিস্ফোরক, নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী। দলের নেতাদের একাংশই সুপারি কিলার নিয়োগ করছে, এই বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন। দুলাল খুনে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারির পরিবারের পাশে দাঁড়াচ্ছেন দলের নেতারা। তৃণমূলে ফের জায়গা দেওয়া হচ্ছে এই নরেন তিওয়ারির পরিবারের লোকজনকে, বিস্ফোরক অভিযোগ করেছেন মালদা তৃণমূলের চেয়ারপারসন। এরকম ঘটনা যেটা আপনারা বললেন এবং আমরাও যেটা খোঁজ নিচ্ছি যে বুলবুল খানের ক্ষেত্রে এটা হয়েছে, সেটা যদি সঠিক এই ঘটনাটাই ঘটে থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে। কিছু শ্রেণী আছে যারা দলকে ব্যবহার করার জন্যই দলে এসেছে, তারা কখনোই দলের ভালো চাইতে পারে না, তারা দলের লোক নয়, তারা দলকে ব্যবহার করার জন্যই আসে, তারা দলের নামটিকে ব্যবহার করার জন্য এখানে আসে। স্বার্থান্বেষী মানুষই তো এটা করে থাকে এবং সেটার থেকে আমাদের একটু সজাগ সচেতন আমাদের দলের প্রত্যেকটি নেতৃত্ব কর্মীদের থাকতে হবে। যারা দলের ভালো চায় না, যারা দলকে ব্যবহার করতে এসেছে, তাদের থেকে দূরে থাকাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। এটা সত্যি কথাই যে নরেন্দ্রনাথ তিওয়ারি এইরকম ঘটনা ঘটানোর পরেও তার ছেলে বিভিন্ন জায়গাতে চলাফেরা করছে এবং দলের কিছু নেতৃত্ব তাকে পাশে নিয়েই থাকছে, সেই জায়গাটায় অবশ্যই আমার একটা ক্ষোভ রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই এটা দলের মধ্যে থেকেই ঘটেছে এবং তাদের এখনও পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা পাচ্ছে, কোনো ক্ষমতাবান লোক হয়তো এটি করছে। আপনারা শুনলেন চৈতালি সরকার, নিহত দুলাল সরকারের স্ত্রী। তিনি কিন্তু তার ক্ষোভ এবং উষ্মা দুটোই একসঙ্গে উগড়ে দিলেন। তিনি বললেন যে দলের এই ধরনের ঘটনা যারা ঘটছে তাদের পাশে দল কোনো না কোনোভাবে থাকছে, যে কারণে তিনি তার রাগ প্রকাশ করলেন এক প্রকার এই ধরনের বিস্ফোরক মন্তব্য করে। আর এই সমস্ত কথা যে পরিপ্রেক্ষিতে আসছে, শুভজিৎ আপনাদেরকে শোনাচ্ছিল চৈতালি সরকারের কথা, যার স্বামী খুন হয়েছিলেন সেদিন যেদিন মুখ্যমন্ত্রী নিজে মালদায় প্রশাসনিক বৈঠক করতে গিয়েছেন। এমন একটা দিনও রেয়াত করা হয়নি, তার কারণ সুপারি কিলাররা তো আর দিনক্ষণ দেখে খুন করেন না, তারা সুপারি পায় আর খুন করতে আসে। এই আতঙ্ক নতুন করে ছড়িয়েছে কেন জানেন? দুলাল খুনের পর মালদায় ফের খুনের আতঙ্কে এক তৃণমূল নেতা, এবং সে আতঙ্ক এতটাই যে তিনি জেলার পুলিশ সুপারকে চিঠি লিখে বসে আছেন। প্রাণ বাঁচাতে তিনি পুলিশের দ্বারস্থ। শাসক নেতা হয়ে মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল নেতা বুলবুল খান তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলছেন ঠিক যেভাবে চৈতালি সরকার বলছিলেন দলের নেতাদের একাংশই সুপারি কিলার নিয়োগ করেন, বুলবুল খান বলছেন তাকে খুন করবার জন্য সুপারি কিলার নিয়োগ করা হয়েছে এবং সুপারি কিলার দিয়ে তাকে খুন করার জন্য ষড়যন্ত্র হয়েছে। আরো বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি সুব্রতোষের সঙ্গে কথা বলে। সুব্রতোষ। হ্যাঁ দেখো নির্মাণ, একদম স্পষ্ট করে তিনি অভিযোগ করেছেন। উল্লেখযোগ্যভাবে যেটা বলতেই হয় যে তিনি কিন্তু খোঁজ নিয়েছেন। তিনি বলছেন বিশেষ সূত্র থেকে তিনি জানতে পেরেছেন এবং সেখানে তিনি তার যে অভিযোগপত্র, সেখানে তিনি অভিযোগপত্রে সেই যারা সুপারি নিয়েছে এবং যারা সুপারি নিয়ে এই খুন করে সেই রকম দুজনের নাম উল্লেখ করে দিয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছে ভাগলপুর জেলে বন্দী এবং অন্য আর একজন মালদা জেলে বন্দী রয়েছে, এবং এই একজনের নাম মৌলভী আর একজনের নাম হচ্ছে লালু সাহানি। লালু সাহানি মালদা জেলে রয়েছে এবং মৌলভী ভাগলপুর জেলে রয়েছে। তার অভিযোগ এদের দুজনকে ইতিমধ্যেই সুপারি দেওয়া হয়েছে তাকে খুন করার জন্য। শুধু তাই নয়, তিনি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেটা বলছেন যে এই মৌলভীর বিশাল নেটওয়ার্ক রয়েছে
এবং সেই ইতিমধ্যে সেই নেটওয়ার্ক কাজে লাগানো হয়েছে এবং তার বাড়ি এবং তার আশেপাশে যেখানে যেখানে তিনি যান নিয়মিতভাবে যাতায়াত করেন ওঠেন বসেন সেই সমস্ত জায়গায় তার মানে নিজস্ব লোকেরা দুষ্কৃতীরা ইতিমধ্যে রেকি করা শুরু করে দিয়েছে। এবং আমার সঙ্গে থাকো সুব্রত, আমার সঙ্গে থাকো। তুমি যে কথাটা বলছিলে যে শুধুমাত্র যে সুপারি দেওয়া হয়েছে তা নয়, এবং দেওয়া হয়েছে যাদেরকে, যে দুজন সুপারিটা পেয়েছে তারা দুজনে কিন্তু জেলবন্দি। মানে তাদের মধ্যে একজন যেমন বিহারে জেলবন্দি, আরেকজন এই মালদাতেই জেলবন্দি, যেখানে খুন করার ছক কষা হচ্ছে বুলবুল খানকে। অর্থাৎ কোথাও একটা ক্রাইমের অন্তত বিহারের সমকক্ষ হয়ে ওঠার পূর্ণ লক্ষণ দেখাচ্ছে বাংলা। আপনারা জানেন গত কয়েকদিন আগে বিহারে ওইরকমভাবেই জেলবন্দি এক মাফিয়া ডন আরেক মাফিয়া ডনকে খুন করতে হাসপাতালের ভিতরে সুপারি কিলার পাঠিয়েছিল। 5 জনে মিলে খুন করার পর তারপর তারা ধরা পড়ে এই কলকাতা শহর থেকেই, নিউ টাউন এবং কসবা থেকে। বুলবুলের দাবি হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রামে তার বাড়ির রেকি পর্যন্ত করে গেছে এই সুপারি কিলারদের পাঠানো দুষ্কৃতীরা। নিরাপত্তা চেয়ে তাই পুলিশ সুপারকে ইমেল করেছেন এবং তারপর TV9 বাংলার মুখোমুখি হয়ে বুলবুল কি বলেছেন শুনুন। সর্বপ্রথম ব্যাপারটা আছে কি আমাদেরকেও অ্যালার্ট থাকা উচিত, আর দ্বিতীয়ত হচ্ছে কি ঘটনা যারা ঘটাবে তারা দেখছে না, মানে তারা নিজের স্বার্থের মতো কাজ করছে, এটা তো বাস্তব সত্য। পার্টির দিকটা চিন্তা করছে না বা নেই, সেটা নিজের স্বার্থ বলে দিতে, সেটা পার্টিকে বাইরে রেখে নিজের স্বার্থ রেখে করছে। পুলিশের কাছে কি চাইবেন এখন? পুলিশের কাছে আমি চাইবো কি এটা ইনকোয়ারি হোক, কি আছে না আছে সেটা দেখুন। আস্থা আছে পুলিশের ওপর? হ্যাঁ আস্থা আছে, কেন আস্থা আছে, বিলকুল। আমরা মমতা ব্যানার্জি এখানে আমাদের পুলিশ মন্ত্রী, অবশ্যই আস্থা আছে। কি বলছেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আমরা শুনবো। এই ধরনের কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কনসার্ন থানার পুলিশ অফিসার্সরা আছে, তারা কেসটাকে ইনভেস্টিগেট করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবে। কারণ বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। একজন নেতা আরেকজন নেতাকে খুন করার জন্য বাইরে থেকে শুটার ভাড়া করছে, এবং আমরা এটা দেখেছিলাম প্রথম এই বছরের শুরুতেই বাবলা সরকার খুন হলেন। খুনের অভিযোগ কার দিকে? তৃণমূলের টাউন সভাপতির দিকে। এই ঘটনার আবার পুনরাবৃত্তি হতেই পারে। এখানে আমরা বিভিন্ন মিটিং মিছিলে মিডিয়াতে আমরা দেখলাম যে বুলবুল খানের সঙ্গে সেখানকার মন্ত্রী তাজামুল হোসেনের প্রকাশ্যে দ্বন্দ্ব, স্বাভাবিকভাবেই একে অপরকে মারার জন্য খুনি নিয়োগ করছে, এটা তো হতেই পারে। এটা এই যে নিরাপত্তাহীনতার কথা বলছে, তার মানে আমরা যেটা বলেছি এটা আজকে প্রমাণিত হচ্ছে যে শাসক দলের লোকও বলতে হচ্ছে। এর পেছনে কারা আছে? প্রথমে বমের কিনারাটা উদ্ধার করুক, আমি মনে করি বমের কিনারাটা উদ্ধার হলে আসল ক্রিমিনাল উত্তর হয়ে যাবে। কার কত টাকা আছে, কার কত ম্যান পাওয়ার আছে নিয়ে গোষ্ঠীর কাছে, শুটার কার কাছে, ক্লারের কাছে যেতেও পারে। পুলিশ সেটা তদন্ত করে দেখুক। টিএমসিপির দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং সেই সংঘর্ষে বালুরঘাট উত্তপ্ত। কি অভিযোগ? অভিযোগ বালুরঘাট হাই স্কুল মাঠে এক গোষ্ঠীর ওপর অপর গোষ্ঠীর লোকজন চড়াও হয়, তারপর তাদের মধ্যে মারধর হয়, মানে মারধর করে বলে এক গোষ্ঠী অভিযোগ এমনটাই। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আক্রান্ত ছাত্রদের একাংশ তাদের দাবি যে কলেজে এক ছাত্র মত্ত অবস্থায় যাওয়ায় তাকে ধরে প্রিন্সিপালের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, আর সেই ঘটনার প্রতিবাদ করতে আবার আরেক দল আসে। যদিও এই হামলার বিষয়ে দুতরফের কেউই সে বিষয়ে খুব একটা মুখ খোলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি, তিনি সেখানে পৌঁছন। অমরনাথ ঘোষ তার নাম। থানায় অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে। একটা ছেলে প্রথমে কলেজে যায়, আমরা ওই নেশাগ্রস্ত হয়ে কলেজে যাই, আমরা তাকে ধরি, ধরার পর তাকে আমরা প্রিন্সিপালের কাছে নিয়ে যাই। প্রিন্সিপাল আমাদেরকে সঠিক বিচার করে দেয়, আমাদেরকে ছেড়ে দেয়। তারপরে এই ছেলেটা হাই স্কুল মাঠে আসে, দল বল নিয়ে আসে, নেশাগ্রস্ত হয়ে আসে, আমাদের উপরে হামলা চালায়। দুজনকে আমরা ধরে আটকায় রেখি। তবে বালুরঘাট থানার পুলিশ আমাদের ছাত্র পুলিশ, তৃণমূল ছাত্র পরিষদের মেম্বারকেই তুলে নিয়ে চলে আসে থানার মধ্যে। দিনহাটায় বিজেপি করায় পর বাড়িতে হামলা, রেহাই পেলেন না এমনকি অন্তঃসত্ত্বা মহিলা। মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে ওই মহিলাকে হাসপাতালে। বিজেপি নেতাদের বাড়িও ভাঙচুরের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। গতকালই জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে অর্চনা মজুমদার অভিযোগ করেছিলেন এক রাজবংশী মহিলা বাড়ি ফেরার পর তাকে মারধর করা হয়েছে। তিনি ইতিমধ্যে পুলিশ প্রোটেকশনে ছিলেন। আজ আবার অভিযোগ উঠল দিনহাটাতে এক অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করার তিনি বিজেপি করেন বলে। যদিও হামলার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আক্রান্তদের বাড়িতে ইতিমধ্যেই জেলা বিজেপি নেতৃত্ব পৌঁছেছেন।
আমার একটাই দোষ, আমি বিজেপি করি। কেন আমরা গরিব দেখে কি আমি বিজেপি করতে পারবো না? আমরা সুরক্ষা চাই। আমি চাই যে আমাদের যারা উদয়নগরের নেতৃত্বে যারা আমার বাড়িতে এরকম মারধর করে আমাদের বাড়ি ঘর ভেঙে গেছে, আমার বাচ্চারা আজকে না খেয়ে স্কুলে গেছে, পড়াশোনা করে বই খাতা সব পূর্ণ খেলে ছুটে ফেলছে। আমি চাই এদের বিচার হোক, এরা যেন শাস্তি পায়। আমি এটাই বলবো, আর কিছু বলার নেই আমার। আমি আর কি বলবো? আমরা কারো ঘুমোতে পারিনি দাদা, আমরা সবাই আতঙ্ক, আমরা বাড়ির বাচ্চার আমাদের বাড়িতে পরিবার। আমি জানি না আপনারা যাওয়ার পরে আমাদের উপর আবার ওরা হামলাও করবে। ওরা আমাকে কালকে বলছে তুমি বের হও, তোকে খুন করবো। আমাদের জন্য কোনো ক্ষতি হয় সবকিছু উদয়নগ্রহ দায়ী। ওরা বলছে যে ওদেরকে খুন করবে, কি করার আমি এসবি। গ্রামের পঞ্চায়েত কাকা হয়, কাকা বলে ডাকি, উনি এসে বললো যে তোরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দে। আমরা বললাম যে না, এখন আমরা দেব না। আমরা যখন ওদের সঙ্গে এইরকম ইয়ে হয় যে না আমরা দিব না, আমরা বিজেপিটাই করব, আমাদের ভালো লাগে, আমাদের গণতান্ত্রিক দেশ, আমরা গণতান্ত্রিকভাবেই আমরা আমার ইচ্ছে মতো আমরা পার্টি করব। তোরা যদি না আসিস তাহলে তোদের কিন্তু কপালে খারাপ আছে। তারপরে 1 ঘন্টার মধ্যে ওরা বাইক নিয়ে 30-35 জন এসে আমাদের বাড়িটা একদম ভাঙলো। তারপরে ওরা চিল্লাই বলতেছে যে মলিনা কোথায় আছিস, এখন বাইরে আয়, তোকে আজকে প্রাণে মেরে ফেল। আমরা তো খেতে ছিলাম, ওরা আবার শুন্ডে গুলি করতে করতে এই দিক থেকে সিধা চলে গেল ওই দিকে। এটা করলো কারা? টিএমসির আর্মাদ বাহিনী। তৃণমূলের এই সংস্কার যে তারা বলছে মামাটি মানুষের সরকার, মামাটি মানুষের সরকার, মানুষের প্রান্তিক চাষি, প্রান্তিক গরিব মানুষ, তিনি বিভিন্ন জায়গায় যে পরিযায়ী শ্রমিকদের বলছেন বাংলায় আসুন, আপনাদের সব কর্মসংস্থান করে দিচ্ছি। কর্মসংস্থান নেই জন্য তারা পরিযায়ী শ্রমিক হয়েছে। আর তারা কি বাঙালি নয়? এ রাজবংশী, এ বাংলার মেয়ে নয়? তা কণাও কিছু রাখেনি। চাল থেকে শুরু করে চাল, ধান, বাড়ি ঘর সমস্ত কিছু ভাঙচুর করেছে। যে দুষ্কৃত বাহিনী কালকে এসে করেছে এরকম, অবিলম্বে যেন তাদের গ্রেপ্তার করা হয়। তৃণমূলের পথ, যে গর্ভবতী মহিলার কথা বলছেন তিনি বিজেপির কর্মী, ওই পরিবারটা বিজেপি পরিবারের, তাই তৃণমূলের বিরোধিতা করা যাবে না। সে গর্ভবতী হোক আর অসত্যিপর বৃদ্ধাই হোক, তৃণমূলের কাছে কারোর কোনো রেহাই নেই। তৃণমূল আক্রমণ করবে। এই বর্বরচিত ঘৃণ্য ঘটনার প্রতিবাদ করা উচিত। সারা রাজ্য জুড়ে আমরা এটা প্রতিবাদ করব। পেটে লাথি মেরেছে, সেটা একটা রাজনৈতিক কর্মী মেরেছে। রাজনীতির জায়গা কোথায়? এটা অভিযোগ একদম করতে পারে না। তাহলে রাজনৈতিক কারণে মেরেছে, ব্যক্তিগত কারণে মেরেছে, পারিবারিক লড়াই হয়েছে, কোনোটাই করা উচিত নয়। আর যদি কই করে থাকে একবারই থানাতে তাহলে অভিযোগ হবে। কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম দিনহাটায় এক বিজেপি কর্মী, মহিলা কর্মী, তিনি অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও আক্রান্ত হয়েছেন শুধুমাত্র বিজেপি করেন বলে। এবার সেই মহিলা কর্মীকে দিনহাটায় আক্রান্ত দলীয় কর্মীদেরকে দেখতে গিয়ে বাধার মুখে বিজেপির প্রতিনিধি দল। তাদেরকে রীতিমতো বাধা দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে মুখ বেঁধে লাঠি নিয়ে ওই প্রতিনিধি দলকে তাড়া করার অভিযোগ উঠেছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। সুমন কল্যাণ ভদ্র আমার সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কথা বলবো সুমন কল্যাণের সঙ্গে। সুমন কল্যাণ, মালতী রাভা রায়, দীপক বর্মন সহ বিজেপি নেতৃত্বদের দেখতে পাচ্ছি, এদেরকে আক্রমণ করলো কারা? দেখো, এই যে ঘটনা, এটা কিন্তু দিনহাটার শালমারা অঞ্চলে, সেখানে গতকালকে যে ঘটনা ঘটেছে তার বেসিসেই কিন্তু আজকে বিজেপির একটা প্রতিনিধি দল, যেখানে বিধায়করা ছিলেন, একজন বিধায়িকা ছিলেন এবং বিজেপির যারা জেলা নেতৃত্ব রয়েছে তারা সকলে গেছেন। তাদের যারা সেখানে আক্রান্ত হয়েছে তাদের বাড়িতে আজকে কিন্তু দু একটি জায়গায় ঘুরে আসার পর এইখানে যখন যাচ্ছেন সেখানে কিন্তু তাদের উপরে হামলার একটা চেষ্টা হয়েছে এবং মহিলাদেরকে দেখা যাচ্ছে এই ছবিতে যে তারা আক্রমণ করার চেষ্টা করছে। পাশাপাশি বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে মুখে গামছা বাঁধা, অর্থাৎ তিনি তার পরিচয় গোপন করার চেষ্টা করছেন। এই পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু দিনহাটার এই বিজেপি প্রতিনিধি দলের সামনে। ফলে এই যে জায়গা যেখানে গতকালকে একজন অন্তঃসত্ত্বাকে আক্রান্ত করা হয়েছিল, তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কোচবিহারে। পরবর্তীতে কোচবিহারের হাসপাতাল থেকে তাকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর নির্দেশে। তবে সব মিলিয়ে সেই যে বাড়ি, দিনহাটার যে বর্তমান অবস্থাটা কি
সেটা কিন্তু জানান দিচ্ছে এই ছবিগুলো। ফলে সব মিলিয়ে এই আজকে দলীয় কর্মীদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য তারা গেছিলেন, দেখতে গিয়েছিলেন কি অবস্থা তৈরি হয়েছে। তাদের ওপর এইরকম একটা যে জমায়েত করে তাদের উপর একটা আক্রান্ত করার চেষ্টা বিজেপি যেটা বলছে যে ঘটনাই করছে তৃণমূল, অপরদিকে তৃণমূলের বক্তব্য গ্রামবাসীরা এটা করেছে। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি এই মুহূর্তে দিনাটায় তৈরি হয়েছে অত্যন্ত উদ্বেগজনক যদি বলা হয় তাহলেও কিন্তু কম বলা হবে। আমাদের সঙ্গে থাকো সুমন কল্যাণ। আরো একবার শোনাবো পরিস্থিতি কিভাবে উত্তপ্ত হয়ে ওঠে যখন বিজেপি প্রতিনিধি দল গ্রামে পৌঁছয়। অন্তঃসত্ত্বা মহিলা যাকে মারধর করা হয়েছে বিজেপি করেন বলে এবং অন্যান্য বিজেপি কর্মীদের মারধর করার ঘটনা খতিয়ে দেখতে। আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্রের সঙ্গে। সুমন কল্যাণ, গ্রামবাসীরা আক্রমণ করেছেন, তৃণমূল কংগ্রেসের এই তত্ত্বটা অন্তত খাটছে না তার কারণ দেখতে পাচ্ছি মালতী রাভা রায়কে যখন তার সিকিউরিটি কর্মীরা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তখন গ্রামবাসীদের মধ্যে অনেকে, এরা সবাই বিজেপি করেন বলে তো মনে হচ্ছে না, তারা পাল্টা তেড়ে যাচ্ছেন ওই মুখ ঢাকা দুষ্কৃতীদের দিকে। একেবারেই কারণ এই যে গ্রামবাসীদের কথা বলা হচ্ছে এটা একটা তত্ত্ব, এমনটাই বিজেপিরা বলছেন যে তারা যে আজকে দেখা করতে আসবেন, এই যে জায়গায় আসবে এটা পুলিশের কাছেও খবর ছিল এবং পুলিশের সমস্ত মহলে তারা জানিয়ে আজকে এসছেন যে তাদের যারা কর্মী, তাদের যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করার জন্য। প্রথম দু জায়গায় কিন্তু কোনো ঘটনা ঘটেনি, এখানে আসার পর থেকে কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে। একটা অংশ তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে, শুধু নয় তাদের দিকে আক্রমণ করার চেষ্টা করছে। ফলে এখনকার যে পরিস্থিতি, এই ছবিগুলো জানান দিচ্ছে যে পরিস্থিতি কিন্তু অত্যন্ত অগ্নিগর্ভ বললেও কিন্তু কম করা হবে। অনির্বাণ, এখনো পর্যন্ত কি পুলিশের কাছে কোনো অফিসিয়াল অভিযোগ দায়ের হয়েছে? আমার সঙ্গে থাকো সুমন কল্যাণ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শঙ্কর ঘোষ, বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক। শঙ্করবাবু, এই মুহূর্তে যে ছবি আমাদের টেলিভিশন চ্যানেলের স্ক্রিনে চলছে TV9 বাংলায়, দিনহাটাতে যেভাবে আপনাদের আক্রান্ত কর্মী সমর্থকদের পাশে দাঁড়াতে গিয়ে আপনাদেরই দলের প্রতিনিধি যারা গিয়েছিলেন মালতী রাভা রায়, দীপক বর্মন, তারাও বাধার মুখে পড়েছেন। একবারে চূড়ান্ত উত্তেজনার পরিস্থিতি। শঙ্করবাবু, দেখুন, দিনহাটার শুধু নয়, কুচবিহারে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু অবশিষ্ট নেই। এখানে মূলত উদয়ন বাবু রাজ্য পুলিশ প্রশাসনকে ব্যবহার করে, ওখানকার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, লোকাল থানার ICOC এবং দুষ্কৃতীদের ব্যবহার করে যে ধরনের নরকে পরিণত করেছে কোচবিহারকে, এর ফল উদয়ন বাবুকে ভুগতে হবে। উনি যে কাজ করছেন এটা গণতন্ত্রের পক্ষে লজ্জা। দীর্ঘদিনের রাজনীতিবিদ হওয়ার পরেও উদয়নবাবু দিনাটাতে তার ভালোবাসার নয়, ভয় দেখিয়ে মানুষকে তার দলের পক্ষে রাখতে গিয়ে এই ধরনের অন্যায় কাজ করছেন। দীপকদা, মালতীদি তারা আক্রান্ত পরিবারের পাশে গিয়েছেন। ভাবুন, প্রসূতি মায়ের পেটে লাথি মারা হয়েছে, গরিব মানুষ, প্রান্তিক মানুষদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। ইনি নাকি রাজবংশীদের প্রেম, এটাই হচ্ছে তৃণমূলের রাজবংশীদের প্রতি প্রেম। আজকে রবীন্দ্রনাথের প্রয়াণ বার্ষিকীতে পশ্চিমবঙ্গের মানুষকে তৃণমূল কংগ্রেস কি উপহার দিচ্ছে সেটা নিশ্চিতভাবে দিনাটার এই ঘটনা থেকে তার একটা প্রমাণ আপনারা পেতেই পারেন। ধন্যবাদ শঙ্করবাবু। শঙ্কর ঘোষ, রাজ্য বিজেপি বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক আমাদের সঙ্গে ছিলেন। কোচবিহারের পরিস্থিতি আপনাদের আরেকবার দেখাচ্ছি। দিনহাটায় দলের আক্রান্ত কর্মী সমর্থকদের পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে বিজেপির প্রতিনিধি দলও নতুন করে আক্রান্ত এবং বাধার মুখে পড়ে। তারপরেই পাল্টা প্রতিরোধ শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তুমুল উত্তেজনার সেই ছবি। একদল লোক মুখে গামছা বেঁধে এবং মুখ ঢেকে এসে এই প্রতিনিধি দলের উপরও আক্রমণ চালানোর চেষ্টা করে বা তাদের বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করা হচ্ছে। এই মুহূর্তে উদয়ন গুহ আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং দিনহাটার বিধায়ক। আমি কথা বলবো উদয়নবাবুর সঙ্গে। উদয়নবাবু, এই মুহূর্তে যে ছবি কোচবিহারে চলছে দিনহাটার, আপনি নিশ্চয়ই খবর পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, সেই ছবির পরিপ্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া চাইবো। আপনাদেরই দলের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠেছে বিজেপির প্রতিনিধি দলকে আক্রমণ করার, বাধা দেওয়ার। আমি জানি না কোথায় কি হয়েছে, কারণ আমি দেখিনি। তবে একটা কথা বলতে পারি
যারা গেছে ওখানে গিয়েও তারা আবার রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী মুসলমান খুঁজছে, মহিলাদের পর্যন্ত রোহিঙ্গা বলছে, মুসলমান বলছে, মানে হিন্দু মহিলা, রাজবংশী মহিলা, তাদেরকেও সেইভাবেই গালাগালি করা হচ্ছে, বলা হচ্ছে নানা রকম কথাবার্তা। আর পুরুষ সিআরপিএফ যারা ওখানে গেছে এদের সাথে, তারা গিয়ে ওখানে যারা মহিলারা নানাভাবে স্লোগান দিচ্ছিলেন তাদেরকে ধাক্কাধাক্কি করেছে। মহিলাদের তো একটাই বক্তব্য ছিল যে আপনারা সীমান্ত এলাকায় মানুষদের ভারত পশ্চিমবাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে অত্যাচার করছেন, আগে সেই কথাগুলো জবাব দিন, আগে সেইগুলোর ব্যবস্থা নিন, তারপরে এখানে আসবেন। আপনারা তো নতুন করে গোলমাল পাকাতে আসছেন, আপনারা তো গ্রাম বাংলায় গোলমাল শুরু করেছেন। কারণ যেভাবে আপনি তো তার সবটাই জানেন উদয়বাবু, আপনি বলছিলেন যে আপনি জানেন না, দেখেননি কিছু, কিন্তু সবটাই তার মানে জানেন, সবই তো বলে যাচ্ছেন। হ্যাঁ, তা আমি তো জানবো, আপনি যদি জানতে পারেন আমি জানতে পারবো না? আমি সেটাই বলছি, আপনি জানেন, আমার জানার কথা না। না না, আপনি জানবেন না দিনহাটা কিছু হবে এটা আমিও বিশ্বাস করি না, সেই জন্যই বললাম আপনি জানেন। আমি তো আর ওই স্পটে নেই, কারণ সবটা আমার জানা সম্ভব না। আপনি যেমন ওখান থেকে আপনার লোকের মাধ্যমে শুনছেন, আমিও এখান থেকে আমার লোকের মাধ্যমে শুনছি, এই জন্য আপনাদের কোনো রিয়াকশন আমরা দিই না। না না, রিয়াকশন দেবেন না কেন? আমি তো জিজ্ঞাসা করলাম কি ঘটেছে। তাহলে আপনি এত কথা বলছেন কেন? আপনি যেমন আপনার কথা বলছেন, আমি আমার কথা বলছি। না, আমি শুধু এটাই জিজ্ঞাসা করলাম, আপনি জানেন, আপনার কাছে এসছে খবর। আমি তো যাইনি ওখানে, আমি তো ওই স্পটে নেই। আচ্ছা, যতটুকু আপনিও জানেন, আপনাদের চ্যানেল বা অন্য চ্যানেলের মাধ্যমে আমি দেখছি, আপনিও সেইরকমই দেখেছেন। আমিও তাই, আমি ওই ছবিতেই যা দেখছি। আপনি মানে দূর থেকে আমার খবর পাচ্ছেন। আমি পাচ্ছেন। তো ওখানে গিয়ে আপনি এমন ভাবে বলছেন যেন আমি ওখানে আছি, আমি তো ওখানে নেই। না না না, আপনি ওখানে নেই সেটা বুঝতে পারছি, কিন্তু আপনি যে খবরাখবর পাচ্ছেন তাতে কি বুঝতে পারছেন উদয়নবাবু? এই উত্তেজনা কি শান্ত হবে নাকি চলবে? গ্রামের মহিলারা বিক্ষোভ দেখিয়েছে এবং তারা রাজবংশী মহিলা, তারা এরকম বলছেন যেরকম আমাদের ছেলে মেয়েরা, আমাদের স্বামীরা তারা অত্যাচারিত হচ্ছে, আমাদের বাড়ির মেয়েরা অত্যাচারিত হচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, আর আপনারা এখানে আসছেন গ্রামে গোলমাল পাকাতে। আগে ওগুলো সামলান। এই বিজেপি যে অভিযোগ করছে যে কোনো রাজবংশী মহিলাকে অত্যাচার করা হয়েছে বা অন্তঃসত্ত্বা মহিলাদের পেটে লাথি মারা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী গেছে, তারা ওখানে তাদের গায়ে হাত দিচ্ছে মহিলাদের। আপনি কি মনে করেন উদয়নবাবু, সমাধান কোন পথে, কি হতে পারে? কি সমাধান? এটা তো কোনো বাংলার উপর অত্যাচার, বাঙালির উপর অত্যাচার, বাংলা ভাষার অবমাননা বন্ধ না হলে বিজেপির নেতা কর্মীদের এইরকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে গ্রাম বাংলায়। তাহলে বলছেন এটা চলবে যেখানে তারা যাবেন? মানে যেখানেই যাবেন বিজেপি কর্মীরা বা তাদের নেতারা, তাহলে এরকম বাধার মুখে, আক্রমণের মুখে পড়বেন বলছেন? আক্রমণ বলছেন কেন? বিক্ষোভের মুখে পড়বেন। আচ্ছা, আপনি আক্রমণ বলে তো বলছি যে আপনি আপনার ভাষা বসিয়ে নিচ্ছেন। না না, বিজেপি অভিযোগ করছে যে ওখানে নাকি অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারা হয়েছে, আমি সেই জন্য জিজ্ঞাসা করছি। মহিলার পেটে লাথি মারা হচ্ছে, আপনি আসুন, আপনাকে আমি ওই স্ক্যান রিপোর্টটা দেখিয়ে দিই। ওই 11 তারিখ, জুলাই মাসের 11 তারিখ স্ক্যান হয়েছে মহিলার, সেই স্ক্যান এবং গতকাল 7 তারিখে যে স্ক্যান হয়েছে মহিলার, ওই দুটো স্ক্যানের মধ্যে কোনো পার্থক্য নেই। বাচ্চার মাথায় 11 তারিখেও স্ক্যান করে ডাক্তারবাবুরা বলেছে বাচ্চার মাথায় জল আছে, কালকেও বলেছে বাচ্চার মাথায় জল আছে, এছাড়া অন্য কোনো রিপোর্ট নেই। উদয়নবাবু, আপনি দিনহাটাটা আপনি, আমি কোনো একেবারে খুব সাধারণভাবে বলছি, আপনি এর মধ্যে প্লিজ কোনো ব্যঙ্গ-ট্যাঙ্গ খুঁজবেন না, কিন্তু খুব সাধারণভাবে বলছি, আমি আপনাকে বহুদিন ধরে চিনি, রাজনৈতিক সংবাদদাতা হিসেবে চিনি, একজন নেতাকে যেভাবে চেনা যায় সেই জায়গা থেকে বলছি, দিনহাটাটা আপনি এবং আপনার স্বর্গীয় পিতৃদেব, আপনারা তো এরকম এই স্ক্যান রিপোর্টের মতোই চেনেন, এই হিংসা কমছে না কেন? আপনার কি মনে হয়? কোথায় হিংসার তো কোনো ব্যাপার নেই, প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদটা হলে পরেই আপনার কাছে হিংসা মনে হবে। আর যখন আমাকে মেরে আমার হাত ভেঙে দিয়েছিল, হাড় 2 টুকরো হয়ে গিয়েছিল, পরে আমাকে অপারেশন করে সেখানে স্টিল বসাতে হয়েছে, তখন তো আপনাকে একবার আমাকে ফোন করতে শুনিনি। নিশ্চিতভাবে তখনও প্রতিক্রিয়া নিয়েছি আপনার, ভুলে গিয়েছেন হয়তো। না 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 না, একবারও করেননি। আমি অনির্বাণ উদয়নবাবু তখন আপনার প্রতিক্রিয়া নিয়েছি, পেশাগতভাবে হয়তো অন্য চ্যানেলে ছিলাম, সেখান থেকে প্রতিক্রিয়া নিয়েছি, কিন্তু নিয়েছি। যেখানেই থাকুন আপনি, আমি আপনার TV9কেই বলছি, সেদিন TV9 আমার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া নেয়নি,
কারণ আপনি তো আপনার চ্যানেল দ্বারা পরিচালিত হন, আপনি যে চ্যানেলে থাকবেন সেই চ্যানেলের লাইন অনুযায়ী আপনি চলবেন। আপনি এখন TV9-এ আছেন, তাই আপনাকে আমি TV9-এর কথাই বলবো। বেশ, অনেক ধন্যবাদ উদয়নবাবু আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, আপনার এই বিস্তৃত প্রতিক্রিয়ার জন্য, গোটা ঘটনা যেভাবে আপনি জানেন সেটা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি কিন্তু বলছেন যে যেখানেই বিজেপির প্রতিনিধি দল যাবে, নেতা নেত্রীরা যাবেন, তারা ঠিক এভাবেই বাধার মুখে পড়বেন। তার কারণ ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের লাঞ্ছনা এবং বঞ্চনার প্রতিবাদই নাকি এভাবে তাদের সামনে করছেন স্থানীয় রাজবংশী মানুষরা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।